সবাইকে স্বাগতম মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন 2024-25 এর আরো একটি নতুন ক্লাসে। আজকে আমরা পড়াশোনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পর্যাবৃত্ত গতি ও তরঙ্গ নিয়ে। তো আমরা যারা যুক্ত হচ্ছি আমরা একটু জানিয়ে দিই যে আমাদের ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তার সাথে আমরা ভিডিওটা আমাদের পছন্দের গ্রুপ বা প্রিয় গ্রুপগুলোতে শেয়ার করে দিব, ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করে দিব। ক্লাসটা আমি নিজেও শেয়ার দিয়ে দিচ্ছি, তোমরাও তোমাদের টাইমলাইন প্লাস পছন্দের গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দাও। আর তার সাথেই একটু দ্রুত কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিব। তো সবাই একটু কমেন্ট করে জানায় যে সাউন্ড আর ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করে দিব। প্রথমে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আমরা পড়াশোনা শুরু করব। যারা চলে আসছে অলরেডি তারা অ্যান্সার করতে থাকো। এইচএসসি 26 করতে পারবো কিনা, ক্লাসে থাকতে পারো, যতদূর শিখতে পারো। আশা করি এই অধ্যায়ে একটা বেসিক কনসেপ্ট তৈরি হবে, তারপরে পড়তে তোমার জন্য ইজি হবে আরো। আচ্ছা, তো সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে, আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করে দিচ্ছি এখন। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে পর্যাবৃত্ত গতি আর তরঙ্গ। মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটো চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টারের বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো ক্লিয়ার করবো আমরা, এবং পরীক্ষার জন্য সব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো নিয়ে ব্যাখ্যা করব। প্রথমে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, নিম্নের কোনটি সরল সন্ধিত স্পন্দনের বৈশিষ্ট্য? এটা মেডিকেল অ্যাডমিশন 2010-11-তে আসছে। তো প্রথমে আমরা এই প্রশ্নটা সলভ করার মাধ্যমে ক্লাসটা শুরু করে দিই। তো যারা আসে আমরা একটু চেষ্টা করি তো কোয়েশ্চেনটা সলভ করতে পারি কিনা। কোনটি সরল সন্ধিত স্পন্দনের বৈশিষ্ট্য? পর্যাবৃত্ত গতি কোনো স্পন্দন গতি নাই, সরল রৈখিক গতি দেখা যায়। যে কোনো সময় ত্বরণের মান সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক নয়। এখন পর্যাবৃত্ত গতি বলতে আমরা কি বুঝি? পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমাদের তিনটা কথা থাকবে। একটা হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দু, একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর যদি আবর্তন করে বা অতিক্রম করে, নির্দিষ্ট সময় পর পর আবর্তন বা অতিক্রম করে, সেটাকেই বলি আমরা পর্যাবৃত্ত গতি। তাহলে তিনটা কথা বললাম এখানে। নির্দিষ্ট সময় পর পর একটা হচ্ছে কি হতে হবে, একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে হবে, একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতে হবে, নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে হবে। এখন আমি যদি চিন্তা করি যে এইটা হচ্ছে একটা গতিপথে এই হচ্ছে একটা বিন্দু, এই বিন্দুটাকে যে কোনো বস্তু এই নির্দিষ্ট দিক থেকে প্রতি টি সময় পর পর অতিক্রম করছে, তাহলে কিন্তু এই বস্তুর গতিটাকে আমরা বলতে পারি একটা পর্যাবৃত্ত গতি। তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? সরল সন্ধিত স্পন্দন এটাও এক ধরনের পর্যাবৃত্ত গতির উদাহরণ। সরল সন্ধিত স্পন্দনটা পর্যাবৃত্ত গতির উদাহরণ। তবে আমরা এখানে একটা এক্সট্রা জিনিস মনে রাখবো, সকল সরল সন্ধিত স্পন্দন একটা পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল সন্ধিত স্পন্দন নয়। সবাই লাইনটা লিখে ফেলো তো। সকল সরল সন্ধিত স্পন্দনই হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল সন্ধিত স্পন্দন নয়। সবাই একটু কষ্ট করে লাইনটা লিখে ফেলি।
আচ্ছা, তো এই জাতীয়টা আমরা পড়বো এখন। আমরা দেখে নিই এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কি কি আছে, কি কি টপিক থেকে বেশি কোশ্চেন বিগত বছরে আসছে বা আমাদের এই বছর আসতে পারে। প্রথমে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সরল দোলকের ব্যবহার এবং সূত্রাবলী এবং সরল সন্ধিত স্পন্দনের যে উদাহরণগুলো আছে এবং বৈশিষ্ট্যগুলো। আমরা কিন্তু অলরেডি বৈশিষ্ট্য থেকে একটা কোশ্চেন পাইছি, যেটা মেডিকেল অ্যাডমিশন 2010-11-তে আমাদের চলে আসছে। এরপর আছে একটু কম গুরুত্বপূর্ণ হচ্ছে সরল পর্যাবৃত্ত গতি, সরল দোলকের গতির রাশিমালা। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দোলনকালের পরিবর্তন, স্থানিক বা কালিক পর্যাবৃত্ত গতি এবং সেকেন্ড দোলক এবং উলম্ব স্প্রিং এর দোলন, এগুলো থেকে আমাদের বিগত বছরের কোশ্চেন আসছে এবং আগামী বছরগুলোতেও খুবই গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি পর্যাবৃত্ত গতির প্রকারভেদ দিয়ে। আমরা কিন্তু অলরেডি বলে ফেলছি পর্যাবৃত্ত গতি কাকে বলে। এখন যদি সেই পর্যাবৃত্ত গতির পুনরাবৃত্তিটা স্থানের সাপেক্ষে হয়, আমাদের এখন যে নির্দিষ্ট বিন্দু বলছিলাম ওই নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে হয়, তাহলে সেই পর্যাবৃত্তটাকে বলা হয় স্থানিক পর্যাবৃত্ত গতি। আর যদি এই পুনরাবৃত্তিটা সময়ের সাপেক্ষে হয়, সময় বা কালের সাপেক্ষে, সেটাকে বলি আমরা কালিক পর্যাবৃত্ত গতি। তাহলে যদি আমাদের পর্যাবৃত্ত গতিটা স্থানের সাপেক্ষে হয়, ওই যে বিন্দুটা বলছিলাম সেই বিন্দুর সাপেক্ষে হয়, সেটাকে বলবো স্থানিক পর্যাবৃত্ত গতি। আর যদি নির্দিষ্ট সময় পর পর যে পুনরাবৃত্তিটা হচ্ছে এই সময়ের সাপেক্ষে পর্যাবৃত্ত গতি হয়, সেটাকে বলবো আমরা কালিক পর্যাবৃত্ত গতি। তাহলে স্থানে হলে স্থানিক পর্যাবৃত্ত, সময়ের সাপেক্ষে হলে কালিক পর্যাবৃত্ত গতি। এখন আসে আমাদের উদাহরণগুলো থেকে কোশ্চেন আসে। স্থানিক পর্যাবৃত্ত গতির উদাহরণ কি কি? কঠিন পদার্থের কেলাসের অণুগুলার পর্যাবৃত্ত গতি। ইলেকট্রিক যে পোলগুলো আছে, আমাদের কারেন্টের যে খুঁটিগুলো বলি আমরা, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা নির্দিষ্ট দূরত্ব পর পর রাখা হয়। গ্রহগুলোর গতি, ঘড়ির কাঁটার গতি, এটা একটু স্পেশালি মার্ক করে রাখবো আমরা। ঘড়ির কাঁটার গতি, ধান খেলের ঢেউয়ের গতি এবং সূর্যের চারপাশে পৃথিবীর গতি, সূর্যের চারপাশে গ্রহগুলোর গতি, সূর্যের চারপাশে গ্রহগুলোর গতি। এখন আসো যে আমরা কিন্তু বললাম কি এখানে ঘড়ির কাঁটাগুলোর গতি। এখন ভাই আমার তো বাসায় ঘড়ি আছে, ঘড়ির কাঁটাগুলো নির্দিষ্ট সময় পর অতিক্রম করতেছে, তাহলে আপনি কেন বললেন এটা স্থানিক পর্যাবৃত্ত গতি? তো কোশ্চেন থাকবো, তার আগে আমরা একটু দেখে আসি যে কালিক পর্যাবৃত্ত গতির উদাহরণ কি কি আছে। ঘড়ির সেকেন্ডের কাঁটার গতি, মিনিটের কাঁটার গতি, ঘন্টার কাঁটার গতি। পৃথিবীর সূর্যের চারপাশে 365 দিনে একবার ঘুরে আসার জন্য যে গতিটা হয়, অর্থাৎ পৃথিবীর বার্ষিক গতি, এবং তার সাথেই ঋতুগুলার পরিবর্তন, হৃৎপিণ্ডের গতি এবং পরমাণুর কার্যক্রম। হৃৎপিণ্ডের গতির জন্য আমরা ব্যবহার করি হচ্ছে কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্র তোমরা একটু বলো তো এখানে তাহলে যে কার্ডিয়াক চক্রের সময়কাল কত? এসি কারেন্টে জোয়ার ভাটা এবং স্ফটিকের মাঝে যে পরমাণুগুলো থাকে তার কার্যক্রম। সবাই একটু বলে ফেলো আমাকে যে কার্ডিয়াক চক্রের সময়কাল কত? আমাদের কার্ডিয়াক চক্রের সময়কাল কত? সবাই একটু বলে ফেলে। তার মধ্যে আমরা চেষ্টা করি যে ঘড়ির কাঁটার গতি এবং ঘড়ির যে বিভিন্ন কাঁটার গতি সেগুলোকে আমরা কেন আলাদা করলাম এইটা নিয়ে আলোচনা করতে। তাহলে আমরা বলছি যে ঘড়ির সেকেন্ডের কাঁটার গতি বা মিনিটের কাঁটার গতি অথবা ঘন্টার কাঁটার গতি, এগুলো কি? এগুলো হচ্ছে কালিক পর্যাবৃত্ত গতি, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর, যেমন সেকেন্ডের কাঁটা সেটা 60 সেকেন্ড পর, মিনিটের কাঁটা যেটা সেটা 60 মিনিট পর, এবং ঘন্টার কাঁটা 12 ঘন্টা পর একবার একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতেছে। কিন্তু যখন আমি তোমাকে বলবো ঘড়ির কাঁটার গতি, আমি কি তোমাকে নির্দিষ্ট করছি যে এটা ঘন্টার কাঁটা নাকি মিনিটের কাঁটা নাকি সেকেন্ডের কাঁটা? তাহলে তুমি কিন্তু এখন বলতে পারবে না যে এটা নির্দিষ্ট ঠিক কত সময় পর পর একটা বিন্দুকে অতিক্রম করবে। তো যেখানে আমি বলতে পারতেছি না যে নির্দিষ্ট ঠিক কত সময় পর পর অতিক্রম করবে, এটাকে বলা হয় স্থানিক পর্যাবৃত্ত। আমি সময় উল্লেখ করতে পারতেছি না এখানে। যখন সময় উল্লেখ করতে পারবো তখন সেটা কালিক গতি, যখন সময় উল্লেখ করতে পারবো না তখন সেটা স্থানিক গতি। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমরা বলতেছি যে কার্ডিয়াক চক্রের সময়কাল কত? আহসান হাবিব, সীমান্ত ঘোষ, হালিমা আক্তার, ভেরি গুড। সবাই আমরা রাইট অ্যান্সার দিচ্ছি এবং রাইট অ্যান্সার সবাই দিচ্ছি। তার সাথে আমরা চেষ্টা করবো আমাদের বন্ধুদেরকে দেখে নিয়ে আসতে একটু, যাতে সবাই একসাথে ক্লাস করতে পারি। ওকে, আমরা অনেক পড়াশোনা করে ফেললাম। এরপর স্পন্দন গতি বা দোলন গতি, যেটা নিয়ে আমরা প্রথম থেকে আলোচনা করতেছিলাম।
স্পন্দন বা দোলন গতি কিন্তু এক ধরনের পর্যায়বৃত্ত গতি, এটা এক ধরনের পর্যায়বৃত্ত গতি, যেখানে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণার পর্যায়কালে অর্ধেক সময় একদিকে যাবে, বাকি অর্ধেক সময় আরেক দিকে যাবে, অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় আরেকদিকে। যদি আমরা এটাকে একটা ছবির মাধ্যমে প্রকাশ করতে চাই, এইটা হচ্ছে একটা সরল দোলক, যেখানে সে পর্যায়কালে অর্ধেক সময় যাবে এইদিকে, বাকি অর্ধেক সময় যাবে এইদিকে। এই ধরনের বস্তুর ক্ষেত্রে তাদের গতিকে বলা হয় স্পন্দন গতি বা সরল ছন্দিত গতি, স্পন্দন গতি বা দোলন গতি। এই স্পন্দন গতি বা দোলন গতি যখন এই যে বিস্তারটা বললাম আমরা, এই বস্তুটা এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, তার যে বিস্তার, এই বিস্তারের মধ্যবর্তী কোণ যদি 4 ডিগ্রি বা তার কম হয়, সেই গতিটাকে বলবো আমরা সরল ছন্দিত গতি। তাহলে স্পন্দন গতি, এই গতিটার কোণের মান, বিস্তারের যে কোণ তৈরি করে সেই কোণটা যদি 4 ডিগ্রির কম হয়, এটাকে বলি আমরা সরল ছন্দিত গতি। আচ্ছা, তো দোলন গতি বা স্পন্দন গতি উদাহরণ কি কি আছে এখন দেখে নিই আমরা একটু। মার্বেলের গতি, সরল দোলকের গতি। এই সরল দোলকটা কিন্তু বললাম কখন হবে, যখন বিস্তারের মধ্যবর্তী কোণ 4 ডিগ্রির কম হবে। গিটারের তারের গতি, এক্ষেত্রেও কিন্তু বিস্তার অনেক কম হয়। সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি, কম্পনশীল সুরসলাকার বাহুর গতি এবং স্প্রিং এর গতি। তো সবাই এক এক করে লেখার চেষ্টা করি তো একটু সরল গতি বা দোলন গতি বা স্পন্দন গতি কি কি আছে। আরেকবার রিপিট করি, মার্বেলের গতি, সরল দোলকের গতি, গিটারের তারের গতি, সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি, কম্পনশীল সুরসলাকার বাহুর গতি এবং স্প্রিং এর গতি। সবাই যে যে কয়টা পারি লেখার চেষ্টা করি একটু, তাতে আমাদের পড়াটা এখনই মুখস্থ হয়ে যায়। তাহলে দোলন গতি বা স্পন্দন গতি কি কি আছে সবাই একটা দুইটা করে লিখে ফেলো তো, সবাই একটা দুইটা করে লিখে ফেলো। আচ্ছা, এরপর আমরা আরো একটা কোশ্চেন পেয়ে গেলাম। সরল ছন্দিত স্পন্দকের ক্ষেত্রে বেগ এবং ত্বরণ নির্ভর করে কোনটির উপর? তো আমরা একটু আগে ব্যাখ্যা করলাম সরল ছন্দিত স্পন্দন কখন বলবো, যখন একটা স্পন্দন গতি এটার যে বিস্তার হবে, এই বিস্তারের মধ্যবর্তী কোণটা 4 ডিগ্রির কম হবে, তখন সেই স্পন্দন গতি বা দোলন গতিকে আমরা বলবো সরল ছন্দিত গতি। তো সরল ছন্দিত গতির ক্ষেত্রে বেগ আর ত্বরণ নির্ভর করে কোনটির উপর? ভর, সরণ, আদি দশা, ভরবেগ। আচ্ছা, যারা লিখতে যারা ভেরি গুড। আহসান হাবিব লিখছে মার্বেলের গতি, তাসনিমা মৌ লিখছে মার্বেলের গতি, সরল দোলকের গতি। ভেরি গুড। সুমাইয়া ইসলাম, ফারজানা খাতুন, গুড। এবার সবাই আমরা এই কোশ্চেনটা অ্যান্সার করি। সরল ছন্দিত স্পন্দকের ক্ষেত্রে বেগ এবং ত্বরণ নির্ভর করে কোনটির উপর? ভর, সরণ, আদি দশা নাকি ভরবেগ? এখন আমরা একটু পড়াশোনা মানে ফিডব্যাকে ফিরে যাই। সেটা হচ্ছে সরল ছন্দিত গতির ক্ষেত্রে আমরা 3টা পয়েন্ট বলছিলাম। একটা হচ্ছে বিন্দু, নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর। তো আমাদের কিন্তু এখানে 2টা জিনিস ছিল, একটা হচ্ছে সরণ, আরেকটা হচ্ছে সময় বা স্থান আর কাল। স্থান আর কালের উপর নির্ভর করে কিন্তু আমরা সরল দোলকের 3টা রাশি পাই। একটা হচ্ছে সরণ, একটা হচ্ছে সরণ, সরণ ইজ ইকুয়াল টু বিস্তার এ সাইন, যখন সরণ নিব তখন কৌণিক সরণ থিটা। যখন আমি কাল বা সময় নিয়ে কাজ করব তখন এক্স সমান এ সাইন ওমেগা টি। ওমেগাটা হচ্ছে এখানে কৌণিক বেগ। এরপর হচ্ছে যখন আমি বেগ নির্ণয় করবো, এটার বেগ সমান হচ্ছে এ কোস এ ওমেগা এ ওমেগা কোস থিটা। যখন আমি এটাকে কালের সাপেক্ষে বা সময়ের সাপেক্ষে নির্ণয় করতে যাব তখন মানটা আসবে এ ওমেগা কস ওমেগা টি। এবং যখন আমি এটাকে ত্বরণটা নির্ণয় করতে যাব সেটাও সরণের সাপেক্ষে বা সময় স্থানের সাপেক্ষে আসবে এ ওমেগা স্কোয়ার সাইন থিটা
সময়ের সাপেক্ষে হলে এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। তবে এখানে আমাদের আগে কি বলবে, একটা মাইনাস বলবে। তাহলে এখন খেয়াল করো, যখন আমরা সরণ নির্ণয় করতে যাচ্ছি, সরণটা সাইনের সমানুপাতিক বা সাইন দ্বারা আমরা নির্দেশ করতেছি। বেগ নির্দেশ করতেছি কার মাধ্যমে, কোণের মাধ্যমে। তাহলে কিন্তু সরণ আর বেগের মধ্যবর্তী কোণ কত হবে? পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে সরণ এবং বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এ বা ত্বরণ, এটা কিন্তু সাইনের সমানুপাতিক, কিন্তু আগে একটা মাইনাস আছে। তার মানে কি, সরণ যেটা আমরা নির্ণয় করছি তার ঠিক বিপরীত দিকে হবে এটা। তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ কত? সরণ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। এই দুটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে সরণ এবং বেগের মধ্যবর্তী কোণ কত, সরণ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ কত। সরণ এবং বেগের মধ্যবর্তী কোণ, সরণ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ। এখন আমরা দেখে আসি একটু যে আমাদের এই যে প্রশ্নটা, তার উত্তর কে কে দিছে। খাদিজা আক্তার বলছে বি, সীমান্ত ঘোষ বি, তাসনিমা মৌ বি, ফারজানা খাতুন, সঞ্জিদা ইসলাম, আব্দুর রহমান, সবাই রাইট আনসার দিচ্ছ বি। তাহলে কিন্তু এখানে শুধুমাত্র একটা জিনিস না, আমরা যদি বলতে যাই যে দুইটাতে আমরা বের করলাম, একটা হচ্ছে সরণের সাপেক্ষে, আরেকটা হচ্ছে সময়ের সাপেক্ষে, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের দুইটাই হতো। যদি সরণের জায়গায় সময় থাকতো সেটাকে আমরা অ্যান্সার দিতে পারতাম। তাহলে সরল দোলকের ক্ষেত্রে বেগ এবং ত্বরণ নির্ভর করে কিসের উপর? সরণের উপর এবং সময়ের উপর। ভেরি গুড। আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। আরেকটা প্রশ্ন আছে আমাদের, সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে কোন কণার বেগ সর্বোচ্চ কোথায়? কোন কণার বেগ সর্বোচ্চ কোথায়? তো আমরা আবার যদি ওই তিনটে রাশির ক্ষেত্রে যাই, কি বলছে, বেগ সর্বোচ্চ কোথায়? বেগের রাশিমালা কি? বেগের রাশিমালা হচ্ছে এ ওমেগা কস থিটা। যখন আমি সরণের সাপেক্ষে যাব, যখন সময়ের সাপেক্ষে যাব, তখন এ ওমেগা কস ওমেগা টি। এখন কি বলছে, আমাদের কণার বেগ সর্বোচ্চ কোথায়? তাহলে কণার বেগ সর্বোচ্চ হতে কি করতে হবে? আমার কিন্তু কণার বেগ তিনটা জিনিসের উপর নির্ভরশীল। একটা হচ্ছে বিস্তার, কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, এবং কস থিটা। তো প্রথম দুটা তো কখনোই জিরো হবে না। একটা কণা যদি সেটা গতিশীল থাকে বা পর্যাবৃত্ত গতিতে থাকে, তার কিন্তু কখনোই বিস্তার এবং কৌণিক কম্পাঙ্কটা জিরো হবে না। তাহলে জিরো না, জিরো হবে না। তাহলে আমি কোনটার মাধ্যমে বের করতে পারি? কস থিটার মাধ্যমে। যে কস থিটার মান যদি সর্বোচ্চ হয়, তাহলে বেগের মানটা সর্বোচ্চ হবে। এখন বলো কস থিটার মান সর্বোচ্চ কত? কস থিটার মান সর্বোচ্চ কত? কস থিটার মান সর্বোচ্চ 1। কস থিটার মান সর্বোচ্চ 1। তাহলে যদি কস থিটা আমরা 1 ধরি, সেক্ষেত্রে বেগের মান কেমন পাবো? বেগের মান ম্যাক্সিমাম পাবো। তাহলে বেগের ম্যাক্সিমাম মান কত? এ ওমেগা বা ওমেগা এ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হচ্ছে সি। আমরা যারা সি বলছি সবাই একদম সঠিক উত্তর দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। এবার যা সরল দোলকের সূত্র বলি। সরল দোলকের ক্ষেত্রে যদি কৌণিক বিস্তারটা 4 ডিগ্রি এর কম হয়, বারবারই কিন্তু বলতেছে কৌণিক বিস্তার কত হবে না, 4 ডিগ্রির থেকে কম হবে, 4 ডিগ্রি থেকে বেশি হবে না কখনো। 4 ডিগ্রি বেশি না হলে সরল দোলকের ক্ষেত্রে 4টি সূত্র প্রযোজ্য। কয়টা সূত্র? 4টি সূত্র। এখন আমাদের 4টি সূত্র যখন মনে রাখতে যাই আমরা, আমাদের কিন্তু মনে রাখতে একটু কষ্ট হয়। সবগুলোর নাম মুখস্থ করে মনে রাখতে গেলে একটু আমাদের বেশি প্রেশার পড়বে। আমরা চেষ্টা করব কি, অলওয়েজ প্রেশারলেস ভাবে কিভাবে মনে রাখা যায়। তো আমরা সবাই আশা করি জানি সরল দোলকের পর্যায়কালের সূত্রটা কি আছে। টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে আমরা এখান থেকেই বের করবো সরল দোলকের সূত্রগুলো। প্রথমে কি আছে? প্রথমে আছে পর্যায়কাল। তাহলে সরল দোলকের প্রথম সূত্রটা কি? সমকাল সূত্র বা সময়ের সূত্র। সমকাল বা সময়ের সূত্র। 2 পাই তো কনস্ট্যান্ট, এটা বাদ দিব। তারপরে কি আছে? দৈর্ঘ্য। তাহলে 2 নম্বর সূত্রটা কি? 2 নম্বর সূত্রটা দৈর্ঘ্যের সূত্র। তারপর অভিকর্ষ ত্বরণ। এখান থেকে পাবো আমরা 3 নম্বর সূত্রটা হচ্ছে ত্বরণের সূত্র। এবং বাদ আছে কোনটা? বাদ আছে ভরের সূত্র। তাহলে ভরের সূত্র 4 নম্বর সূত্র। সরল দোলকের সূত্র কয়টা? সূত্র হচ্ছে 4টা। কি কি? প্রথমটা সমকাল সূত্র, দ্বিতীয়টা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, তৃতীয়টা হচ্ছে ত্বরণের সূত্র, এবং 4 নম্বরটা হচ্ছে ভরের সূত্র।
তাহলে আমরা কিন্তু এই সূত্রটা দিয়েই কোনটাকে কার সূত্র বলা হয় আমরা ইজিলি মনে রাখতে পারতেছি। ওকে, আমরা আবার একটা কোশ্চেন পেয়ে গেলাম। কোন স্প্রিংকে 10 নিউটন বল দ্বারা টেনে যদি 5 সেন্টিমিটার প্রসারিত করা হয়, স্প্রিং ধ্রুবক কত? আমরা কিন্তু গত ক্লাসেই এই ধরনের পড়াশোনা করে আসছি যে স্প্রিং এর ক্ষেত্রে প্রসারণ বা সংকোচনের ক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের মানটা কেমন হয়। তো আমরা জানি যে বল এফ সমান স্প্রিং ধ্রুবক ইন্টু সরণ, যে কতটুকু সংকোচন বা প্রসারণ হচ্ছে। তাহলে স্প্রিং ধ্রুবক কে ইজ ইকুয়াল টু কি এফ বাই এস। একক দৈর্ঘ্যে স্প্রিংকে আমরা কতটুকু বল দিই এটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। তাহলে আমরা ইজিলি বের করতে পারবো। এটা কিন্তু আমাদের গত দিনের পড়াশোনার বিষয় ছিল। সবাই বের করে ফেলো তো, যে যদি খেয়াল করবো এখানে কিন্তু 5 সেন্টিমিটার আছে, আমি স্প্রিংকে 10 নিউটন বল প্রয়োগ করে যদি 5 সেন্টিমিটার প্রসারিত করি সেক্ষেত্রে স্প্রিং ধ্রুবক কত হবে? রাজশাহী বোর্ড 2023-এর কোশ্চেন। আমাদের এখানে এফ এর মান দেওয়া আছে হচ্ছে 10 নিউটন, এক্স এর মান আমরা সেন্টিমিটারে নিব, সেন্টিমিটারে নিতে পারবো না, এক্স এর মান নিব হচ্ছে মিটারে। 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার, 0.05 মিটার। তাহলে কত আসতেছে এখান থেকে আমাদের? আসতেছে 200 নিউটন পার মিটার স্কোয়ার, 200 নিউটন পার মিটার। তো আমি বলার আগে অনেকে সঠিক উত্তর দিয়ে দিচ্ছ তোমরা। আসলে আমি বলছে ডি, সঞ্জিদা ইসলাম, ফাহিম, রেহানা আক্তার, পারস দত্ত, সুমাইয়া ইসলাম, ফারজানা খাতুন, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। এই তো তোমরা সবাই অনেক ব্রিলিয়ান্ট এবং সবাই কিন্তু ভর্তি পরীক্ষার চান্স পেয়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বা কাঙ্ক্ষিত যে মেডিকেল আছে সেখানে চান্স পাইতে হবে। সরল দোলকের ক্ষেত্রে সময়কাল যদি দ্বিগুণ করা হয় দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? সরল দোলকের সূত্র পড়ে আসছে একটু আগে আমরা। সূত্রটা কি ছিল? সূত্র ছিল হচ্ছে পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। আমাদের এখানে প্রথমে কি বলছে, যদি আমি সরল দোলকের সময়কালটা দ্বিগুণ করি, টি যদি দ্বিগুণ করা হয় তাহলে দৈর্ঘ্যের কি পরিবর্তন করতে হবে? টি যদি দ্বিগুণ করতে চাই দৈর্ঘ্যের কি পরিবর্তন করতে হবে? আমার দৈর্ঘ্যের সাথে পর্যায়কালে কি সম্পর্ক ছিল? এখানে দৈর্ঘ্য এল, দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল যদি দ্বিগুণ করতে চাই দৈর্ঘ্য কত গুণ করতে হবে? সবাই বলো তো, দৈর্ঘ্য কত গুণ করবো? দৈর্ঘ্য কত গুণ করব? এখানে কিন্তু অ্যান্সারের ভ্যারিয়েশন পাওয়া শুরু করছি। তোমরা একটু প্রশ্নটা পড়বা এবং অপশনগুলো পড়বা, পরে অ্যান্সার দিবা। আমরা ভর্তি পরীক্ষায় যারা নাম্বার কম পাই, কোচিং পরীক্ষায় যারা নাম্বার কম পাচ্ছি, ম্যাক্সিমামের একটা কথা আমি শুনে থাকি বা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা দেখে থাকি যে নাম্বার কম পাওয়ার পিছনে অন্যতম কারণ সহজ কোয়েশ্চেন ভুল করা। এবং সহজ কোয়েশ্চেন ভুল করার পিছনে কারণ হচ্ছে তোমরা ঠিকমতো প্রশ্ন পড়ো না বা ঠিকমতো অপশানগুলো দেখো না। আমাদের কিন্তু ভর্তি পরীক্ষায় একদিকে তো তাড়াহুড়ো করা যাবে না, তোমাকে এনাফ টাইম দেওয়া হবে, এনাফ টাইমের মধ্যে প্রশ্ন ভালোভাবে পড়তে হবে, অপশন ভালোভাবে পড়তে হবে। এখানেও আমি সেটাই দেখতে পাচ্ছি, তোমরা ঠিকমতো অপশন পড়তেছো না, না পড়ে কিন্তু ভুল অ্যান্সার দিয়ে রেখে দিচ্ছ। আমাদেরকে কি বলছে, যদি আমি সরল দৈর্ঘ্যের সময়কাল দ্বিগুণ করতে চাই দৈর্ঘ্যের পরিবর্তন কেমন হবে? তাহলে পর্যায়কাল যদি দ্বিগুণ হয় দৈর্ঘ্য অবশ্যই 4 গুণ হবে। আগে তো দৈর্ঘ্য 1 গুণ ছিল, তাহলে পরিবর্তন কত গুণ করলাম? পরিবর্তন 3 গুণ করলাম, তাহলে 3 গুণ বাড়াতে হবে। যারা এখানে সি অ্যান্সার দিচ্ছ তারা কিন্তু সবাই ভুল উত্তর দিচ্ছ। দৈর্ঘ্যটা 4 গুণ করতে হবে, কিন্তু যখন পরিবর্তন থাকবে তখন তোমাকে কি দেখতে হবে? কত গুণ বাড়াবো নাকি কত গুণ কমাবো। এখানে একদম ভুল করা যাবে না যে দৈর্ঘ্যটা কত গুণ পরিবর্তন করতে হবে মানে কত গুণ করতে হবে। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমাদের যদি এখানে বলতো যে কি করতে হবে, পরিবর্তন না থাকতো তখন আমরা দিতে পারতাম 4 গুণ। যখন বলছে আমাদের কি পরিমাণ পরিবর্তন করতে হবে,
তখন কিন্তু আমরা 4 গুণ দিতে পারবো না, তখন দিব 3 গুণ বাড়াতে হবে, 3 গুণ বাড়ালেই আমরা 4 গুণ পাবো। তাহলে সবাই আবার অ্যান্সার করো, এই প্রশ্নটার উত্তর কি হবে। এমন সহজ প্রশ্ন কিন্তু তোমরা ভর্তি পরীক্ষায় ভুল করবে না। সহজ ভুল করছো কারণ ঠিক মতো তোমরা প্রশ্ন পড়ো নাই বা উত্তর ঠিক করে দেখো নাই। প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে এর জন্য, এবং এই ধরনের সহজ কোশ্চেনগুলো একটু মনোযোগ দিয়ে আমরা প্রশ্নগুলো পড়ব। ওকে, তাহলে আমরা পরবর্তীতে যাই। আবার একটা কোশ্চেন যেটা আমাদের গত দিনের পড়ার মধ্যে ছিল। এই স্প্রিং ধ্রুবকটা কিন্তু আমরা 2টা অধ্যায়ের মধ্যেই পাবো, একটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, একটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। গতদিন পড়ে ফেলছি আমরা, তোমরা এটা অ্যান্সার করতে পারবে আশা করি। তো এটাও চেষ্টা করো অ্যান্সার করার জন্য। এখানে আমাদের কি বলছে যে যদি একটা 100 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান 2 ভাগে কাটা হয়, প্রতি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত হবে। আমার কাছে একটি স্প্রিং আছে, এই স্প্রিং ধ্রুবক কত, স্প্রিং ধ্রুবক হচ্ছে 100 নিউটন পার মিটার। আমি এটাকে কি করব, এটাকে সমান 2 ভাগে ভাগ করব, সেক্ষেত্রে প্রতি ভাগের স্প্রিং ধ্রুবক কত হবে। আমরা কিন্তু স্প্রিং এর সমবায় পড়ছিলাম গতদিন, স্প্রিং এর সমবায় পড়ছিলাম। সমবায়টা কি ছিল, যদি আমি স্প্রিং এর শ্রেণী সমবায় করতে চাই, শ্রেণী সমবায় হবে হচ্ছে 1/k1 প্লাস 1/k2, এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে শ্রেণী সমবায়, এবং যখন সমান্তরাল সমবায় যাব তখন জিনিসটা কেমন হবে, সামেশন অফ কে, যতগুলো কে থাকবে স্প্রিং ধ্রুবক থাকবে সেগুলো সামেশনই হচ্ছে সমান্তরাল স্প্রিং ধ্রুবক। তোমাদের এখানে কি বলছে, তুই আমরা কেটে নিচ্ছি মানে কিন্তু আমরা শ্রেণীতে যোগ করতেছি, শ্রেণীতে যোগ ছিল 2টা কেটে নিলাম, প্রতিটা খণ্ডে স্প্রিং ধ্রুবক কত হবে। শ্রেণীতে কি বাড়বে নাকি কমবে, শ্রেণীতে বাড়বে নাকি কমবে, শ্রেণীতে কিন্তু কমে যাবে। শ্রেণীতে যখন যোগ করবো তখন কমে যাবে, কিন্তু শ্রেণীতে যখন আমি ভাগ করবো তখন কি হবে, বেড়ে যাবে। তাহলে একটা যদি 2টা মিলে যদি কে হয়, একটা মিলে হবে 2k, এটা হবে 2k, এটা হবে 2k। দেওয়া আছে আমাদের কে এর মান 100 নিউটন পার মিটার, আর অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 200 নিউটন পার মিটার। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো তোমরা। আব্দুর রহমান বলছে সি, সুমাইয়া ইসলাম সি, ভেরি গুড, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। সেম কোশ্চেন আমরা আগেরটাও যেমন পাইছিলাম এটা সেমন পাইলাম, শুধুমাত্র কিছু অপশন চেঞ্জ, কিছু অপশন চেঞ্জের জন্য আমরা কিন্তু প্রশ্ন বুঝতে পারি না। প্রতি বছর আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ আসে, এটি কি ধরনের পর্যাবৃত্ত, কালিক পর্যাবৃত্ত নাকি স্থানিক পর্যাবৃত্ত নাকি উভয়। প্রতি বছর আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ, এটা কি স্থান সাপেক্ষ নাকি সময় সাপেক্ষ, এটা কি স্থান সাপেক্ষ নাকি সময় সাপেক্ষ। স্থান সাপেক্ষ হলে বলবো আমরা স্থানিক পর্যাবৃত্ত গতি, যদি সময় সাপেক্ষ হয় তাহলে বলবো কালিক পর্যাবৃত্ত গতি। যদি 2টা একসাথেই আসে তাহলে বলবো উভয়, যদি একটাতেও কাজ না করে কোনোটি নয়। তোমরা এত বিলিয়ন কেন, কোশ্চেন করার আগে অ্যান্সার দিয়ে দিচ্ছ। তানজিম, পরশ, সীমান্ত, আহসান হাবিব সবাই বলছে এই অ্যান্সার। সঠিক উত্তর হচ্ছে এই অ্যান্সার, কালিক পর্যাবৃত্ত। কারণ প্রতি বছর 26শে মার্চ একটা নির্দিষ্ট সময় পর পর এটা রিপিট হচ্ছে, এটাকে বলতে আমরা কালিক পর্যাবৃত্ত গতি। তবে এখানে একটা আমাদের কনফিউজিং জিনিস করে দিব, সেটা হচ্ছে যে পৃথিবী কিন্তু সূর্য চারপাশে ঘুরতেছে, সূর্য ঘুরতেছে মানে কি, এটা যখন প্রতি বছর একটা নির্দিষ্ট জায়গায় আসবে, নির্দিষ্ট জায়গায় আসবে, যেমন আমরা কি জানি যে পৃথিবীর 4টা অবস্থানের জন্য আমাদের কিন্তু দিন রাতের পার্থক্য হয়, তার মধ্যে কিন্তু
চারটা অবস্থান, চারটা অবস্থান পর পর কি একটা সময় রিপিট হচ্ছে, যেমন মার্চ মাস, জানুয়ারি মাস, ডিসেম্বর মাস, এটা কিন্তু নির্দিষ্ট জায়গা পর পর রিপিট হচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কালিক না, এটা স্থানিক পর্যাবৃত্তের উদাহরণ হতে পারে, কারণ ওই যে টাইমটা সে একটা নির্দিষ্ট জায়গায় অতিক্রম করতেছে। শুধুমাত্র স্থানিক বা কালিক বলতে পারবে না, এটা অ্যান্সার হবে উভয়। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে উভয়, কারণ সেটা যেমন কালিক নির্দিষ্ট সময় পর পর যাচ্ছে, সে কিন্তু ওই কক্ষপথের নির্দিষ্ট স্থানটাকে ওই সময়টা অতিক্রম করতেছে। শুধুমাত্র অ্যান্সার কিন্তু আমরা এ বলতে পারবো না, অ্যান্সার কি হবে? উভয়ই হবে, এটা স্থানিক পর্যাবৃত্ত প্লাস কালিক পর্যাবৃত্ত। ওকে, চলে আসলে আমার অনেক ফেভারিট একটা ফর্মুলাটা কি? 2d² y/dt² প্লাস 50y, ওয়াইটা কি হলো সরণ বোঝাচ্ছে। এই সমীকরণ অনুযায়ী একটি কণা সরল সন্দিগ্ধ গতিতে তুলছে, কণাটির পর্যায়কাল কত? কণাটির ক্ষেত্রে পর্যায়কাল কত বের করো সবাই। আমরা জানি কণার সরণ হচ্ছে x, x = a sin থিটা। ওকে, ত্বরণ a সমান মাইনাস ওমেগা স্কোয়ার a sin থিটা। তো ত্বরণ এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ত্বরণ কিন্তু সরণকে দুইবার যদি আমরা অন্তরীকরণ করি সেক্ষেত্রে ত্বরণ পাবো। দুইবার অন্তরীকরণ করার জন্য এটাকে লেখা হয় d² x/dt² সমান মাইনাস ওমেগা স্কোয়ার। দেখো তো এটা চেনা চেনা লাগতেছে কিনা? a sin থিটা, এটা মানে কি ছিল? এটা মানে x, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার x সমান আমরা লিখতে পারি d² x/dt² প্লাস ওমেগা স্কোয়ার x = 0। এই ফর্মুলা থেকে কিন্তু আমাদের সমীকরণটা আসছে। এটা যদি দোলে তাহলে পর্যায়কাল কত? পর্যায়কাল কত হবে? 8 নম্বরে সবাই সি বলছো। তাহলে এখান থেকে আমরা কৌণিক কম্পাঙ্ক ওমেগার মান পাচ্ছি, উভয়কে কি করব? এখানে তো 2 আছে, 2 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে এটা আসবে কত? 25 = ওমেগা স্কোয়ার, ওমেগা = 5। আমরা জানি টি সমান কি? 2π/ওমেগা। 2π মান কত? পায়ের মান 3.14, আমি 2π করলে 6.28 /5, 1 পয়েন্ট সামথিং। 1 পয়েন্ট সামথিং দিয়ে আমাদের একটাই আছে 1.25। এটাই হচ্ছে অ্যান্সার, তো যারা সি অ্যান্সার দিচ্ছ সবাই রাইট অ্যান্সার দিচ্ছে। এটা আমরা কি আরো একটা কোশ্চেন সলভ করব এখান থেকে কি আরো একটা কোশ্চেন সলভ করবো নাকি বুঝছি আমরা অধ্যায়টা? আমাদের মনে হয় আরো একটা কোশ্চেন আছে এখান থেকে। সেকেন্ড দোলক বলতে কি বোঝাই? আমরা কোন দোলকটাকে সেকেন্ড দোলক বলবো? যে দোলকের দোলনকাল 1 সেকেন্ড সেটাকে সেকেন্ড দোলক বলবো, নাকি যেটা দোলনকাল 2 সেকেন্ড, নাকি 3 সেকেন্ড, নাকি 4 সেকেন্ড, কোনটাকে আমরা সেকেন্ড দোলক বলি? এটা আশা করি অ্যাটলিস্ট তোমাদের এই পর্যায়ে বলে দেওয়ার কিছু নয়, সবাই অ্যান্সার করতে পারবা যে কোনটাকে আমরা সেকেন্ড দোলক বলি। সেটা দোলনকাল 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, নাকি 4 সেকেন্ড। আচ্ছা, আমরা আরো কয়েকটা এমসিকিউ সলভ করবো এখান থেকে, যাতে সমস্ত এমসিকিউ গুলো আমরা ভর্তি পরীক্ষায় বা আমাদের বোর্ড পরীক্ষায় আর ভুল করে না আসি। ওকে, আতিয়া, সীমান্ত, আহসানাবিব, অদ্রিতা, অনন্য সবাই বলছে 9 এর বি, অর্থাৎ যে দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড।
দোলনকাল 2 সেকেন্ড, তাকে বলা হয় সেকেন্ড দোলক। তাহলে অর্ধ দোলনকাল কত হবে? অর্ধ দোলনকাল হবে 1 সেকেন্ড। অর্ধ দোলনকাল 1 সেকেন্ড। মোটামুটি আমরা আশা করি শেষ করে ফেলছি এটা। আচ্ছা, আরেকটা আছে সেকেন্ড দোলক কার্যকর দৈর্ঘ্য কত। সেকেন্ড দোলকের ক্ষেত্রে দোলনকাল বললাম 2 সেকেন্ড। তো এই মানটা যদি আমরা এখন বসাই, t ইজ ইকুয়াল টু জানি আমরা 2 পাই √L/g, তাহলে t এর মান কত? 2। 2 ইজ ইকুয়াল টু 2 পাই √L/g। আমাদেরকে কার্যকর দৈর্ঘ্য বের করতে বলছে, মানে এদের মান বের করতে বলছে। সো এদের মান 1 ইজ ইকুয়াল টু পাই √L/g, 1 ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার √L/g। এখান থেকে বের করতে গেলে, আচ্ছা √ হবে না, পাই স্কোয়ার L/g। এখান থেকে বের করলাম এদের মান কত পাবো? এদের মান কত পাবো? দশের অ্যান্সার দিতে সবাই। সঞ্জিদা বলছে এ, জ্যোতি এ, ফারজানা বলছে এ, সবাই বলছে এ। তাহলে আমরা এটা সলভ করলে অ্যান্সার পাবো হচ্ছে 0.993 মিটার অথবা 99.3 সেন্টিমিটার। তোমাদেরকে পরীক্ষা যখন কোশ্চেন দিবে অপশনে দুইটাই থাকতে পারে, 0.993 মিটার অথবা 99.3 সেন্টিমিটার। 99.3 সেন্টিমিটার। ওকে, ভেরি গুড। সেকেন্ড ব্লকের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের, আচ্ছা সেকেন্ড ব্লকের দৈর্ঘ্য, সেকেন্ড ব্লকের ক্ষেত্রে আমরা সূত্র লিখলাম এখানে এল আর জি এর সম্পর্ক কেমন। সেকেন্ড ব্লকের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণ এই দুইটা সম্পর্ক কেমন, দুইটার ক্ষেত্রে সম্পর্ক কেমন। সেকেন্ড ব্লকের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের সম্পর্ক কেমন? সবাই কিন্তু বুঝে শুনে অ্যান্সার দিব। এটাও যদি আমরা তাড়াহুড়ো করতে যাই, প্রশ্ন ঠিক করে না পড়ি, খুবই সহজ একটা কোশ্চেন, সবাই অ্যান্সার করতে পারবো। একটু ধীরে সুস্থে কোশ্চেন পড়ে তারপর অ্যান্সার দিব সবাই। সবার জন্য সমব্যথী, সবাই ভুল অ্যান্সার দিচ্ছি আমরা। অ্যান্সার এখানে পাইলাম বর্গমূলের ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। আর একটা অপশন বাকি আছে, কেউ চালিয়ে দিতে পারো। সবাই এটা আমাদের কনফিউজড। আচ্ছা, আমরা এখানে আসি। তাহলে এখানে আমাদের পর্যায়কাল, এখানে তো কনস্ট্যান্ট, যেমন সেকেন্ড ব্লক বলছে পর্যায়কাল 2 সেকেন্ড, তাহলে কনস্ট্যান্ট বাদ দিব আমরা, 2 কনস্ট্যান্ট পাই কনস্ট্যান্ট। তাহলে যখন √L/g আছে, কে সমান বা কনস্ট্যান্ট সমান L/g লিখতে পারি, কে স্কোয়ার মানেও কনস্ট্যান্ট, L/g। তার মানে কিন্তু L ইজ ইকুয়াল টু কে স্কোয়ার জি। কনস্ট্যান্ট কেমন তুললে কি পাই? সমানুপাতিক চিহ্ন পাই। তাহলে দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের সম্পর্ক কেমন? সমানুপাতিক। তো এই একটা কোশ্চেন, অনেক ইজি কোশ্চেন, তোমাদের বইতে লাইনটা ডিরেক্ট দেওয়া আছে, তারপরেও কিন্তু আমরা 4টা অপশনে অ্যান্সার পাইলাম। তো একটু মাথা খাটাইতে হবে, বইতে ডিরেক্ট লাইন দেওয়া আছে যেহেতু আমাকে অবশ্যই এটা পারতে হবে। তাহলে দৈর্ঘ্য আর পর্যায়কালের অভিকর্ষ ত্বরণের সম্পর্ক কেমন? পরস্পর সমানুপাতিক। যারা ভুল করছো, ভুল সোজা যায়নি, আবার সঠিক উত্তর দাও। আবার বি দিচ্ছ কেন? আমাদের সেকেন্ড ব্লকের দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, এর বাইরে একটাও না। অপশনে যেগুলো আছে এর বাইরে একটাও না। বল ধ্রুবকের মাত্রা কোনটি? এটাও গত দিনের কোশ্চেন, অ্যান্সার করতে থাকো। আমরা মোটামুটি আমাদের অধ্যায় শেষ পর্যন্ত চলে আসছি। আমরা তরঙ্গ নিয়ে, তরঙ্গের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে সামান্য আলোচনা করব করে মোটামুটি আমরা ভর্তি পরীক্ষার জন্য এই 2 চ্যাপ্টার থেকে যেটুকু আসে তার মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে এখান থেকে বের হয়ে যাবো। তাহলে তোমরা এটা অ্যান্সার করতে হবে। আমরা এখনই তরঙ্গতে ঢুকে যাব। বল ধ্রুবকের মাত্রা কোনটি? বল ধ্রুবকের মাত্রা কোনটি? ওকে, তাহলে আমরা এখন তরঙ্গ
চ্যাপ্টারটা ঢুকে যাব। যারা আমরা এই পর্যন্ত পড়ছি এই অধ্যায়টা ঠিকমতো বুঝতে পারছি কিনা, এই অধ্যায়তে আমাদের আর কোনো প্রবলেম আছে কিনা আমরা একটু জানাই দিই। ইনশর্টে জানাই দিই, আমরা এখনই তরঙ্গ চ্যাপ্টারে ঢুকে যাব। সবাই একটু দ্রুত জানাও আমরা এই অধ্যায়টা বুঝতে পারছি কিনা, বুঝতে পারলে বুঝছি এটা কমেন্ট করো, তাহলে আমরা পরবর্তী অধ্যায়তে ঢুকে যাব। সবাই বুঝতে পারলে বুঝছি বা ক্লিয়ার এটা কমেন্ট করে একটু, তাহলে আমরা পরবর্তী চ্যাপ্টারতে ঢুকে যাই। আচ্ছা, সবাই বলছে বুঝতে পারছি, আমি তরঙ্গ চ্যাপ্টারে ঢুকে যাচ্ছি। তরঙ্গ আর পর্যাবৃত্ত গতি দুইটার আমি একটা বেসিক কনসেপ্ট, বেসিক ডিফারেন্সটা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে কিন্তু আমরা বললাম একটা নির্দিষ্ট বিন্দুর জন্য সে নির্দিষ্ট সময় পর পর তার যে কম্পনটা হচ্ছে বা তার যে গতিটা, এটাকে বলি আমরা পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতি কয়টা কোণের গতি? পর্যাবৃত্ত গতি হচ্ছে একটা কোণের গতি। যখন একটা কণা হবে, একটা কণার ক্ষেত্রে আমরা গতি বলবো পর্যাবৃত্ত গতি। যখন অনেকগুলো কণা হবে, একাধিক কণা, একাধিক কণার গতিকে আমরা বলবো তরঙ্গ। তরঙ্গ কি? তরঙ্গ কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি যেখানে অনেকগুলো কণার গতি একসাথে থাকবে, এটাকে বলা হয় তরঙ্গ। তাহলে পর্যাবৃত্ত গতি আর তরঙ্গ আমরা কিন্তু দুইটাকে প্রায় একই রকম বলতে পারি, শুধু একটা হচ্ছে একটা কণার জন্য, একটা হচ্ছে অনেকগুলো কণার জন্য। প্রথমে কোশ্চেন পাইলাম, কোশ্চেনটা আমরা পরে সলভ করবো। আগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে আসি। এর থেকে গুরুত্বপূর্ণ কি কি আছে? তরঙ্গের তীব্রতা, তীব্রতার লেভেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বইতে যাদের সামনে বই আছে, বইতে দাগায় রাখুন, 100% ম্যাটে কোশ্চেন আসবে এখান থেকে। তরঙ্গ থেকে কোশ্চেন আসতে পারে। একটু কম হচ্ছে স্বরগ্রাম বা হারমোনিক্স, অগ্রগামী বা স্থির তরঙ্গ, বিট বা স্বরকম্প, আর লম্বিক তরঙ্গ, শব্দের ব্যতিচার, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। ব্যতিচার যদিও আমরা ভৌতলক বিজ্ঞানে পড়বো। মুক্ত কম্পন এবং পরবশ কম্পন থেকে কোশ্চেন আসে। তারের কম্পন, বন্ধ এবং খোলানো হলে বায়ু স্তম্ভের কম্পন, এগুলো থেকে বিগত বছরের কোশ্চেন আসছে, সামনে আমাদের কোশ্চেন আসবে। এগুলো আমরা খুব ভালোভাবে পড়বো। বাকিগুলো পড়তে বারণ করতে হবে, বাকিগুলো পড়বো, তবে এইগুলো আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। তো তরঙ্গ আমরা যদি মাধ্যমের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ভাগ করি, যে কোন তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন বা কোনটার জন্য মাধ্যমের প্রয়োজন নয়, সেক্ষেত্রে আমরা তরঙ্গকে ভাগ করতে পারি দুই ভাগে। কি কি? একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা অযান্ত্রিক, বা এটাকে একটা নামে দেখা হয় তাড়িৎ চুম্বক তরঙ্গ। তাড়িৎ চুম্বক তরঙ্গ, যেটার জন্য মাধ্যমের প্রয়োজন হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। এবং যেটার জন্য মাধ্যমের প্রয়োজন নাই, এটাকে অযান্ত্রিক বা তড়িৎচুম্বক তরঙ্গ বলা হয়। এবং যান্ত্রিক তরঙ্গ কি কি আছে আমাদের? শব্দ তরঙ্গ আছে, টানা তারের তরঙ্গ আছে, পানির তরঙ্গ, স্প্রিংয়ের তরঙ্গ। সবগুলোর জন্য মাধ্যমের প্রয়োজন, সবগুলোকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। আর তড়িৎচুম্বক তরঙ্গ কোনটা আছে? আলোক তরঙ্গ। শুধুমাত্র কিন্তু আলোক তরঙ্গ না, আমরা তড়িৎচুম্বক তরঙ্গ আরো অনেকগুলোই পড়ছি, গামা রশ্মি, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, সবগুলোই কিন্তু তড়িৎচুম্বক তরঙ্গ। আচ্ছা, আরো ভাগ করতে পারি এটাকে কিছুর ভিত্তি করে, যে তরঙ্গটা কিভাবে যাচ্ছে সেই অনুযায়ী ভাগ করলে হতে পারে দুই প্রকারই: অনুপ্রস্থ বা আট তরঙ্গ, অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে আমরা কি কি পাবো? অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে বা আট তরঙ্গের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে অভিমুখের সাথে সমকোণে যাবে। তরঙ্গ গতিটা কেমন হবে? কণাগুলোর অভিমুখের সাথে সমকোণে। আর লম্বিক তরঙ্গের ক্ষেত্রে অভিমুখের সমান্তরাল হবে। তাহলে পার্থক্য কি দুইটার মধ্যে? আট তরঙ্গগুলা যাবে কণাগুলোর গতির সমকোণে এবং লম্বিক তরঙ্গ যাবে হচ্ছে কণাগুলোর গতির সমান্তরালে। তার তরঙ্গের উদাহরণ কি কি আছে? উদাহরণটা আমরা পরে করতেছি, আগে বৈশিষ্ট্যগুলো। এখানে তরঙ্গ শীর্ষ পাবো, তরঙ্গ পাত পাবো। এটাই হচ্ছে আমাদের আর তরঙ্গ। এখানে তরঙ্গ শীর্ষ আছে একটা, তরঙ্গ পাত আছে একটা। আর কি কি পাবো?
পরপর দুইটি তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। পরপর আচ্ছা পরপর দুইটি, তো আমরা এই পাশে একটা তরঙ্গ আঁকি, একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ শীর্ষ, এই দুইটার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলতেছি তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তারপর প্রবাহিত পৃষ্ঠটানের দরুন আট তরঙ্গের সৃষ্টি হয়, পৃষ্ঠটানের দরুন আট তরঙ্গ সৃষ্টি হয় এবং স্থিতিস্থাপক ধর্মের জন্য লম্বিক তরঙ্গের সৃষ্টি হয়। অনুপ্রস্থ তরঙ্গের দরুন মাধ্যমে সমবর্তন বা পোলারায়ন ঘটে। আট তরঙ্গের পোলারায়ন বা সমবর্তন ঘটে, কিন্তু লম্বিক তরঙ্গের সমবর্তন বা পোলারায়ন ঘটে না। তাহলে কোন তরঙ্গের সমবর্তন বা পোলারায়ন ঘটে? সবাই বলো তো একটু, কোন তরঙ্গের ক্ষেত্রে সমবর্তন বা পোলারায়ন ঘটে? আট তরঙ্গ নাকি লম্বিক তরঙ্গ? কোনটার ক্ষেত্রে সমবর্তন বা পোলারায়ন ঘটে? তো আমরা উদাহরণগুলো কিভাবে মনে রাখবো? উদাহরণ মনে রাখবো হচ্ছে লম্বিক তরঙ্গ, কি বললাম? শব্দ তরঙ্গ। শব্দ এবং শব্দ রিলেটেড যা থাকবে, বাঁশির সুর, শব্দ এবং বাঁশির সুর, ঢোলের শব্দ, সবগুলো হচ্ছে অনুপ্রস্থ বা অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। এবং পানি তরঙ্গ, আলোক তরঙ্গ, তাপ তরঙ্গ, বেতার তরঙ্গ, এক্স রে, টানাতারের তরঙ্গ, সবগুলো হচ্ছে আট তরঙ্গ। তড়িৎ চুম্বক এখানে বাদ দিব আমরা। মানে যান্ত্রিক তরঙ্গগুলো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শুধু যান্ত্রিক না, শব্দ রিলেটেড যেগুলো আছে সেগুলো হচ্ছে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। আর আলো, পানি সবগুলোই হচ্ছে আট তরঙ্গ। আশা করি আমরা বুঝতে পারছি এবং পরীক্ষায় আসলে আমি অ্যান্সার করতে পারবো। তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার করো এখন, কোনটা লম্বিক তরঙ্গ? বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ, শব্দ তরঙ্গ, পানি তরঙ্গ, কোনটা লম্বিক তরঙ্গ? বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ, শব্দ তরঙ্গ, পানি তরঙ্গের মধ্যে কোনটা লম্বিক তরঙ্গ? কোনটা লম্বিক তরঙ্গ? সবাই দ্রুত বলে ফেলো, এগুলো আমাদের কোনটা লম্বিক তরঙ্গ? চ্যাট জিবি, আচ্ছা কোনটা লম্বিক তরঙ্গ? সবাই বলছে 13 শব্দ তরঙ্গ, একদম রাইট আনসার। শব্দ তরঙ্গ হচ্ছে লম্বিক তরঙ্গ, বাকি সবগুলাই বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ, পানি তরঙ্গ সবগুলাই আট তরঙ্গ। ওকে, পড়ে ফেলছি আমরা তরঙ্গ কত প্রকার। এমবিবিএস 4-5 কোশ্চেন, মেডিকেল পড়তে পারবে কোশ্চেন কিন্তু আসলে খুবই সহজ হয়। কিন্তু আমরা একটু মাঝে মাঝে পাকনামি করে অ্যান্সারটা ভুল করে চলে আসে। এ ধরনের কাজ করা যাবে না। ইন্টেলিজেন্টলি এবং খুব সুন্দরভাবে ধীরে সুস্থে প্রশ্ন পড়ে অপশনগুলো পড়ে তবে অ্যান্সার করতে হবে। তরঙ্গ কত প্রকার? সবগুলোই আমরা পারি। সীমান্ত বলছে এ 2 প্রকার, আতিয়া বলছে 2, অনন্য 2, আদ্রিতা 2, জ্যোতি, মমিতা সবাই বলছে 2। তরঙ্গ 2 প্রকার। ওয়েল, তারপর একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে এর কি কি পরিবর্তন হয়? একদম রিসেন্ট কোশ্চেন, 2023-24 মেডিকেল কোশ্চেন। একটা শব্দ যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে সেক্ষেত্রে তার কি কি পরিবর্তন হয়?
একটা শব্দ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তার কি কি পরিবর্তন হয়? কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য, বেগ, কম্পাঙ্ক, বেগ, তরঙ্গদৈর্ঘ্য, বেগ, নাকি কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য? আচ্ছা, সবাই অ্যান্সার দিচ্ছে, সবাই বলছে 15C তরঙ্গদৈর্ঘ্য বেগ। আচ্ছা, তাহলে যে কোনো মাধ্যমে যদি চেঞ্জ করে শব্দ যে কোনো মাধ্যমে যায় এক মাধ্যম থেকে, তার কম্পাঙ্কটা স্থির থাকবে, কম্পাঙ্ক স্থির থাকবে এবং তরঙ্গদৈর্ঘ্য আর বেগ এই দুইটা চেঞ্জ হবে। কম্পাঙ্ক স্থির, তরঙ্গদৈর্ঘ্য বেগ এটা চেঞ্জ হবে বা পরিবর্তন হবে। ওকে, কোনটি কম্পাঙ্কের একক নয়? অনেক ভালো কোশ্চেন। কোনটি কম্পাঙ্কের একক নয়? কম্পাঙ্ক মানে কি জানি আমরা? কম্পাঙ্ক F সমান 1/t। টি মানে কি? পর্যায়কাল। পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড। প্রতি সেকেন্ডে কতগুলো কম্পন সম্পন্ন হচ্ছে এটাকেই বলা হয় কম্পাঙ্ক। এটাকেই বলা হয় কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্কের একক নয় কোনটি? কম্পাঙ্কের একক জানি আমরা হার্টজ। কম্পাঙ্কের একক সাইকেল পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কতগুলা কম্পন তৈরি হচ্ছে, এবং বার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কতবার কম্পন তৈরি হচ্ছে। তাহলে নয় কোনটা? নয় হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। সবাই খেয়াল করবে, এখানে নয় আছে অপশনে, প্রশ্নে বলা আছে কোনটা একক নয়। বেশি আবেগী হওয়া যাবে না এইসব জায়গায়, একটু ঠান্ডা মাথায় প্রশ্ন করে অ্যান্সার দিতে হবে। সবাই বি কেন অ্যান্সার দিচ্ছ? এরা নয় বলছে, সবাই ক্যান বি অ্যান্সার দিচ্ছ। সবাই খেয়াল করবো, আমাদের কিন্তু কম্পাঙ্কের একক নয় কোনটি বলছে। এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি। যারা ভুল উত্তর দিচ্ছে তারা সবাই ঠিক করে আবার ডি অ্যান্সার দাও। আচ্ছা, আমরা আবার পড়াশোনায় ফিরে যাচ্ছি। এখন হচ্ছে মুক্ত কম্পন। যদি কোনো আকার, গঠন বা আকৃতির বস্তুকে আন্দোলিত করলে তার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক রক্ষা পায়। একটা নির্দিষ্ট যন্ত্রের একটা নির্দিষ্ট কম্পনের কম্পাঙ্ককে বলা হয় মুক্ত কম্পন। কিন্তু যদি এখানে একাধিক কম্পন তৈরি হয় এক জায়গায়, সেক্ষেত্রে কিন্তু একটা কম্পাঙ্ক স্থির থাকবে না। এটাকে বলা হয় হচ্ছে পরবশ কম্পন। পরবশের মধ্যে কি আছে? আবেশ আছে। অর্থাৎ একটা কম্পন দ্বারা যদি আরেকটা কম্পন আবিষ্ট হয়, সেই কম্পনটাকে বলবো আমরা পরবশ কম্পন, আরোপিত বা পরবশ কম্পন। এটা কোথায় কোথায় দেখা যায়? এটা দেখতে পাই আমরা তবলাতে দেখতে পাই, ঢোলে দেখতে পাই, গিটারে দেখতে পাই। গিটারে কিন্তু এত বড় একটা বডি থাকার কারণ কি? সেখানে পরবশ কম্পন হয় এবং পরবশ কম্পনের মাধ্যমে শব্দের তীব্রতা বাড়তে পারে। শব্দের তীব্রতা বাড়তে পারে। বাড়তে বাড়তে যখন শব্দের তীব্রতাটা হাইয়েস্ট হয় পরবশ কম্পনে, এটাকেই বলি আমরা অনুনাদ। অনুনাদ বা রেজোনেন্স। অনুনাদ বা রেজোনেন্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সকল অনুনাদই হচ্ছে এক ধরনের পরবশ কম্পন, কিন্তু সকল পরবশ কম্পন অনুনাদ নয়। অনুনাদ কি? যখন পরবশ কম্পনের ফলে সর্বোচ্চ তীব্রতা শব্দ তৈরি হবে, সেটাকেই বলবো আমরা অনুনাদ। অনুনাদ হচ্ছে আরোপিত কম্পন যেখানে সর্বোচ্চ বিস্তারে কম্পিত হবে, এবং আমরা জানি যে শব্দের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে যদি বিস্তার সর্বোচ্চ হয়, তীব্রতাটাও কিন্তু অটোমেটিক্যালি সর্বোচ্চ হবে। উদাহরণ কি কি আছে? শস্যলকার ক্ষেত্রে ঝুলন্ত ব্রিজের উপর সৈন্যদল যখন মার্চ অন করে, এগুলো হচ্ছে অনুনাদের উদাহরণ। এগুলো অনুনাদের উদাহরণ। আর পরবশ কম্পন অলরেডি বললাম আমরা, বিভিন্ন যন্ত্রের মধ্যে যে কম্পনটা তৈরি হয়। তাহলে একটা শস্যলকার কম্পনটা কি হবে? পরবশ কম্পন নাকি মুক্ত কম্পন?
আমাদের অপশন কমাই দিলাম, শস্যলাকার কম্পন, পরবশ কম্পন নাকি মুক্ত কম্পন? শস্যলাকার কম্পন পরবশ নাকি মুক্ত? সবাই বলো, শস্যলাকার কম্পন, পরবশ কম্পন নাকি মুক্ত কম্পন? শস্যলাকার কম্পন হচ্ছে পরবশ কম্পন, আমরা উদাহরণের মধ্যেই পড়লাম একটু আগেই। তো যারা এই অ্যান্সার দিচ্ছে সবাই একদম রাইট অ্যান্সার দিচ্ছে। শস্যলাকার কম্পন হচ্ছে একটা পরবশ কম্পন। আর একটা কোয়েশ্চেন পাইলাম, অনুপ্রস্থ তরঙ্গ নয় কোনটি? লম্বিক তরঙ্গ দিয়ে শুরু করছিলাম, এখন বলো অনুপ্রস্থ তরঙ্গ নয় কোনটি? অনুপ্রস্থ তরঙ্গ নয় মানে কি? কোনটি লম্বিক তরঙ্গ? কোনটি লম্বিক তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ নয় মানে কোনটি লম্বিক তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ নয় কোনটি অথবা কোনটা লম্বিক তরঙ্গ? সবাই বলছে এখানে শব্দ তরঙ্গ, একদম ঠিক। শব্দ তরঙ্গটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ নয়, এটা লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, আবার আমরা একটু পড়ায় ফিরে আসতেছি, অল্প স্বল্প পরে আমরা আবার কোশ্চেন সলভ করব। সেটাও তো শব্দের তীব্রতা কিসের উপর নির্ভরশীল? আমি একটু আগে বললাম বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ বিস্তার বাড়লে তীব্রতা বাড়বে। একটা জিনিস মনে রাখবে, এখানে শব্দের তীব্রতা সবকিছু বাড়লেই বাড়ে, শব্দের তীব্রতা সবকিছু বাড়লেই বাড়ে, শুধুমাত্র উৎস থেকে স্রোতের দূরত্ব বাড়লে কমবে। সবগুলো বাড়লেই বাড়বে, শুধুমাত্র উৎস থেকে স্রোতের দূরত্ব বাড়লে শব্দের তীব্রতাটা কমে যাবে। এখন চিন্তা করো এটা, যে আমি একটা যন্ত্রের পাশে দাঁড়ালে যে শব্দ শুনতে পাবো, দূরে গেলে কি তার থেকে বেশি শুনতে পাবো না কম শুনতে পাবো? অবশ্যই কম শুনতে পাবো। কম শুনতে পাবো মানে কি? শব্দের তীব্রতাটা কমে যাচ্ছে। যত দূরত্ব বাড়বে উৎস এবং শ্রোতার, শব্দের তীব্রতা তত কমে যাবে। বাদ বাকি সব ক্ষেত্রে শব্দের তীব্রতা বাড়লে মানে বাড়বে, সবগুলো বাড়বে। তাহলে কমবে কোন ক্ষেত্রে? আচ্ছা, পরবশ কম্পন হলে অনুনাদ হবে। অনুনাদ কিন্তু এটা স্পেসিফিক, সবসময় অনুনাদ হয় না। যখন পরবশ কম্পনটা সর্বোচ্চ হবে তখন সেই ক্ষেত্রে অনুনাদ হবে। তো পরবশ কম্পন কিন্তু যে কোনো যন্ত্রের ক্ষেত্রে হইতে পারে। সবগুলো বাড়লে তীব্রতা বাড়বে, শুধুমাত্র শ্রোতা এবং উচ্ছেদ দূরত্ব বাড়লে তীব্রতা কমবে। শ্রবণাত্ম শব্দের ব্যবহার কোথায় কোথায় পাওয়া যায়? জীবাণু ধ্বংস ক্ষেত্রে, সূক্ষ্ম বৈদ্যুতিক যন্ত্র পরিষ্কারে, দ্রাবকের দ্রাব্যতা বাড়াতে, বাদুড়ের রাতের অন্ধকারে বাধার পাশ কাটিয়ে উড়ে চলতে, পাহাড়ের অবস্থান নির্ণয় এবং সমুদ্রের গভীরতা নির্ণয়। এইসব ক্ষেত্রে আমরা শ্রবণাত্ম শব্দ ব্যবহার করতে পারি। আর একটা কোশ্চেন পাইলাম, শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা লেভেল কত? আমাদের কিন্তু তীব্রতা বলা নাই, কি বলছে? তীব্রতা লেভেল বলছে। আমরা জানি প্রমাণ তীব্রতা হচ্ছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রমাণ তীব্রতা, এটা হচ্ছে প্রমাণ তীব্রতা। এইটা তো নাই, শ্রেণীকক্ষে যে শব্দগুলো হবে সেগুলো তীব্রতার লেভেল কত? তীব্রতার লেভেল কত? আমরা কোন ক্লাস পর্যন্ত শ্রেণীকক্ষে বেশি শোরগোল করি, বেশি ক্রাউড করি? ক্লাস 5 পর্যন্ত। তাহলে শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা লেভেল কত? 50 ডেসিবেল, অর্থাৎ 50 ডেসিবেল। তো শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা কত? 50 ডেসিবেল। ওকে, শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শব্দ কি যান্ত্রিক তরঙ্গ নাকি তাড়িৎচুম্বক তরঙ্গ? শব্দ কিন্তু একটা যান্ত্রিক তরঙ্গ। যে সবগুলো যান্ত্রিক তরঙ্গ সেগুলোর ক্ষেত্রে বেগ বাড়লে
বেগ বাড়লে মাধ্যমের ঘনত্ব বাড়লে শব্দের বেগ বাড়বে। তাহলে আমাকে কি বলছি যে শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমের ঘনত্ব কত? শূন্য মাধ্যমের ঘনত্ব শূন্য, তাহলে শব্দের বেগ থাকবে এখানে? কোনো শব্দের বেগ এখানে থাকবে না। শূন্য মাধ্যম শব্দের বেগ কত হবে? সবার অ্যান্সার পাচ্ছি। আতিয়া বলছে 332 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু বায়ু মাধ্যমের শব্দের বেগ, শূন্য মাধ্যমের নয়। শূন্য মাধ্যমের শব্দের বেগ শূন্য। যারা শূন্য অ্যান্সার দিচ্ছ সবাই রাইট অ্যান্সার দিচ্ছি। তো আমাদের আজকের 2টা চ্যাপ্টারে আলোচনা এই পর্যন্তই ছিল। তোমরা যারা ক্লাস শেষ পর্যন্ত ছিল তোমরা একটু জানাও যে ক্লাসটা পুরোপুরি তোমরা বুঝতে পারছো কিনা বা ক্লাসটা কেমন ছিল। আমরা ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই একটু জানাও যে ক্লাসটা কেমন ছিল, কারো কোনো প্রবলেম আছে কিনা। এবং পরবর্তীতে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো, আমার জন্য প্রে করো। আজকে ক্লাসটা এই পর্যন্তই।